দাদু, শহরে এত বৃষ্টি দেখছি, কিন্তু গ্রামের বর্ষার আলাদা একটা মায়া আছে। হ্যাঁ, ওখানে বৃষ্টি হলে সবাই ছাতা মাথায় দৌড়ায়, কেউ দাঁড়িয়ে বৃষ্টি দেখে না। এখানে বসে এই যে চায়ের কাপ হাতে বৃষ্টি পড়বার শব্দ শুনছি, এটা শহরে কল্পনাও করা যায় না। এখানে সব যেন ধীরে ধীরে চলে, সময় যেন একটু থমকে দাঁড়ায়। শহর তো যান্ত্রিক জায়গা বাবা, সেখানে মানুষের সময় কোথায় দাঁড়িয়ে বৃষ্টি দেখবার। সবাই তাড়াহুড়ো করছে, একটার পর একটা কাজ। কিন্তু গ্রামে বৃষ্টি মানে প্রকৃতির সঙ্গে কথা বলা। এই যে দেখ, কাঁঠাল গাছের পাতায় জল জমেছে, একটু পরেই টপ টপ করে পড়বে। এসব ছোট ছোট জিনিস চোখে পড়ে গ্রামে। ঠিকই বলেছ দাদু, তবে একটু চিন্তাও হচ্ছে। উঠোনে তো দেখছি হাঁটু সমান জল জমে গেছে। এভাবে আরও বাড়লে তো সমস্যা হবে। গতকাল রাতেও তো অনেক বৃষ্টি হলো, ঘুম ভেঙে গিয়েছিল মাঝরাতে। জানালা দিয়ে দেখলাম জল আরও বেড়েছে। সকালে উঠে দেখি আরও এগিয়ে এসেছে বারান্দার দিকে। চিন্তা তো আছে, কিন্তু বন্যা তো নতুন কিছু নয় এ গ্রামে। আমি ছোটবেলা থেকে কত বন্যা দেখেছি, প্রতিবারই মানুষ ঠিক সামলে নিয়েছে। বৃষ্টি আসবে, বন্যা আসবে, আবারও চলেও যাবে, কিন্তু মানুষ তো থেকে যায় বাবা, সেটাই আসল কথা। তোর পরদাদু বলতেন, জলের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই, জলকে সম্মান কর, জল নিজে থেকেই সরে যাবে। সেই কথাটা আমিও আজকে মানি। তোমার কথা শুনলে মনে হয় সব সমস্যার সমাধান তোমার কাছে আছে দাদু। সমাধান আমার কাছে নেই, অভিজ্ঞতা আছে। আর অভিজ্ঞতা থেকেই মানুষ পথ খুঁজে নেয়। বই পড়ে সব শেখা যায় না, কিছু কিছু জিনিস জীবন থেকেই শিখতে হয়। দাদু, একটা কথা বলি, আজকে আমি তোমার সঙ্গে মিলে কিছু একটা রান্না করতে চাই। শহরে থাকি তো রান্না করবার সুযোগ খুব একটা পাই না। হোস্টেলে যা হয় সব প্যাকেটের খাবার, না হলে বাইরে থেকে কিনে আনা। এমন কিছু বানাবো যেটা তোমার হাতের রান্নার মতো হবে, যেটা খেলে মনে হবে বাড়ির খাবার খাচ্ছি। ও বাহ, এটা তো বেশ ভালো কথা বললি। রান্না শুধু পেট ভরানোর কাজ নয়, এটা মানুষকে কাছেও আনে। আমি তো বলি, একসঙ্গে রান্না করলে মানুষে মানুষে যে বন্ধন তৈরি হয়, সেটা অন্য কোনোভাবে হয় না। দুজনে মিলে রান্না করলে খাবারে একটা আলাদা স্বাদ আসে, সেটা একা রাঁধলে কখনো আসে না। তাহলে আজকে চিকেন রান্না করলে কেমন হয়? সকালে তো মা বাজার থেকে চিকেন এনে রেখেছিলেন, একটু মশলা দিয়ে ঝোল করলে দারুণ হবে বর্ষার দিনে। গরম ভাতের সঙ্গে চিকেনের ঝোল, কি বলো? বৃষ্টির দিনে গরম ভাত আর ঝোল, এর চেয়ে ভালো কম্বিনেশন আর কি হতে পারে? চিকেনের ঝোল, বাহ 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 বাহ! আমার মুখে জল এসে গেল শুধু কথা শুনেই। তো ঠাকুমার একটা নিজস্ব রেসিপি ছিল চিকেনের ঝোলের, সেটা আমি এখনো মনে রেখেছি। তবে আজকের মতো দিনে রান্না করাটাই তো চ্যালেঞ্জ। বৃষ্টি থামছে না, চারিদিকে জল। দেখা যাক, কোনো একটা উপায় বের করতেই হবে। হাল ছাড়লে তো চলবে না। দাদু, তুমি থাকতে আমি হাল ছাড়বো কেন? তুমি বলো কি করতে হবে, আমি করব। সেই ভালো। চল, আগে দেখি রান্নাঘরের কি অবস্থা, তারপর বুঝবো কোথায় কি করতে হবে। সৌম, এদিকে আয়। দেখ, রান্নাঘরের কি হাল হয়েছে। চুলার নিচে পানি ঢুকে গেছে, কাঠগুলো সব ভেজা। মাটির চুলা তো, পানিতে নরম হয়ে গেছে একদম। এই অবস্থায় আগুন জ্বালানো তো দূরের কথা, চুলার কাছে যাওয়াই মুশকিল। মা, তুমি চিন্তা করো না, দাদু আর আমি মিলে একটা ব্যবস্থা করব। দাদু বলেছেন উপায় বের করবেন। তোর দাদু তো সব সময় বলেন উপায় হবে, উপায় হবে। কিন্তু এই যে চুলার চারপাশে 2 ইঞ্চি পানি দাঁড়িয়ে আছে, এটা কোন উপায় শুকাবে শুনি? আর রান্না না করলে দুপুরে খাবো কি? সকালের ভাতটুকু আছে, সেটা দিয়ে কোনো মতে আজকের বেলা চালানো যাবে, কিন্তু রাতের বেলায় কি হবে? মা, একটু ধৈর্য ধরো। দাদু পুরনো দিনের মানুষ, কত কিছু দেখেছেন, উনি নিশ্চয়ই কোনো উপায় জানেন। আমিও তো আছি, কিছু একটা ভেবে বের করব। তুমি শুধু চিকেনটা ধুয়ে রাখো, বাকিটা আমাদের উপর ছেড়ে দাও। ধুয়ে তো রাখা আছে, সকালে বাজার থেকে এনেই কেটে ধুয়ে রেখেছিলাম। মশলাও বাটা আছে, আদা রসুন পেঁয়াজ জিরে সব রেডি। শুধু চুলা জ্বালাতে পারলেই হয়, কিন্তু কোথায় জ্বালানি?
রান্নাঘরে তো ঢোকাই যাচ্ছে না। মা তুমি দেখো দাদু কি বলেন, আমি ওনার কাছে যাচ্ছি। দাদু ঠিক কিছু একটা বের করবেন, আমার বিশ্বাস আছে। দাদু, রান্নাঘরে গিয়ে দেখলাম মা ঠিকই বলেছেন, চুলার চারপাশে জল জমে গেছে, মাটির চুলা নরম হয়ে গেছে, কাঠ ভেজা। এই অবস্থায় কোথায় রান্না করব বুঝতে পারছি না। তুমি কিছু ভেবেছো? ভাবছি বাবা, ভাবছি। তুই জানিস আমাদের সময় এরকম বন্যা পেরাই হতো। তখন তো গ্যাসের চুলা ছিল না, ইলেকট্রিক চুলাও ছিল না। মানুষ কি করতো জানিস? উঁচু জায়গায় অস্থায়ী চুলা বানিয়ে রান্না করতো। সত্যি বলছো দাদু? গাছের ডালে রান্না? এটা তো অসাধারণ আইডিয়া, কিন্তু সেটা কি নিরাপদ? মানে গাছের ডালে আগুন জ্বালানো, হাঁড়ি পাতিল বসানো, এটা কি ঠিকভাবে করা যাবে? নিরাপদ করে নিতে হয় বাবা। গাছের ডালে সরাসরি রান্না না, বরং গাছের পাশে উঁচু করে মাচা বানিয়ে সেখানে ইট বসিয়ে চুলা তৈরি করে রান্না করা। কাঁঠাল গাছটা দেখেছিস? ওটার গোড়া মোটা, ডালগুলো শক্ত। ওখানে বাঁশ দিয়ে একটা পাটাতন বানালে আরামসে রান্না করা যাবে। দাদু তুমি তো জিনিয়াস। হ্যাঁ, চলো এখনই কাজে লেগে যাই। শিবু কাকাকে ডাকি, উনি সাহায্য করবেন নিশ্চয়ই। হ্যাঁ, শিবুকে ডাক। ও বাঁশের কাজে পটু, আর কিছু শুকনো কাঠ লাগবে, সেটাও ও জোগাড় করতে পারবে। ওর গোয়াল ঘরে সব সময় শুকনো কাঠ মজুদ থাকে, বন্যার সময়ের জন্য রেখে দেয়। বুদ্ধিমান মানুষ আগে থেকেই প্রস্তুত থাকে। এই বাঁশটা ধরো তো একটু, আমি দড়ি দিয়ে বেঁধে দিই। ডালের সঙ্গে ভালো করে আটকাতে হবে যাতে নড়াচড়া না করে। রান্না করতে গিয়ে যদি পাটাতন কাঁধ হয়ে যায় তাহলে তো বিপদ। এই গিঁটটাও শক্ত করে বাঁধতে হবে। জেলের জালে যে গিঁট দিই সেই গিঁট দেব, ওটা কখনো খোলে না। শিবু কাকা তুমি তো দারুণ কাজ করছো। এত তাড়াতাড়ি বাঁশ আর কাঠ জোগাড় করে আনলে কোত্থেকে? আমি তো ভাবছিলাম অনেক সময় লাগবে, কিন্তু তুমি মিনিট 15-র মধ্যেই সব নিয়ে চলে এলে। আরে আমার ঘরের পেছনে বাঁশ ছানা আছে তো, সেখান থেকে কয়েকটা কেটে আনলাম। আর শুকনো কাঠ ছিল আমার গোয়াল ঘরের চালার নিচে, সেগুলো ভেজে নি এখনো। বন্যার সময় শুকনো কাঠ যে কত দামি জিনিস সেটা এই সময় বোঝা যায়। কাকা, পাটাতনের ওপরে ইটগুলো কিভাবে বসাবো? চুলা তো বানাতে হবে। আমি তো এসব আগে কখনো করিনি, তুমি বলো কিভাবে কি করতে হবে। শিবু, মাটিটা একটু মোটা করে বিছাও। পাতলা হলে তাপ নিচে চলে যাবে, বাঁশ পুড়ে যেতে পারে। আর ইটগুলো যেন সমান থাকে, নইলে হাঁড়ি বসলে কাত হয়ে যাবে। বুঝেছি দাদু, আমি দেখছি সব। তোমার মতো গুরু থাকতে ভয় কিসের? সৌম, আগে আদা রসুন বাটাটা ভালো করে মাখা, তারপরে দই দে, হলুদ দে, গরম মশলাটা একটু পরে দিবি। এখন না, আগে চিকেনটা মশলায় মেখে কিছুক্ষণ রেখে দে, তাহলে মশলা ভালো করে ঢুকবে মাংসের ভেতর। দাদু, শহরের রেস্টুরেন্টে যে চিকেন খাই সেটার সঙ্গে তোমার এই পদ্ধতির কোনো তুলনা হয় না। তুমি যেভাবে শেখাচ্ছ এটা তো একেবারে আসল গ্রামের রান্না। দইটা কতটুকু দেবো বলো? আর এই যে হলুদ, এটা কি গুঁড়ো হলুদ নাকি কাঁচা হলুদ বাটা? 2 চামচ দই হবে, বেশি দিলে টক হয়ে যাবে। আর হলুদ একটু কম দিবি, চিকেন বেশি হলে হলুদ দিলে রংটা ভালো আসে না। কাঁচা হলুদ বাটা থাকলে সেটা দে। মশলা যতই ভালো হোক, ধৈর্য না থাকলে রান্নার আসল স্বাদ আসে না। তাড়াহুড়ো করে রান্না করলে স্বাদ অর্ধেক হয়ে যায়। বুঝেছি দাদু, ধৈর্য ধরবো। এই যে দেখো, মশলা মাখানো হয়ে গেছে। এবার কতক্ষণ রাখবো? হাত থেকে মশলার গন্ধ আসছে, কি দারুণ গন্ধ। আধ ঘন্টা রাখ, ততক্ষণে চুলায় আগুন ধরাই, তেল গরম করি। সব কিছুর একটা সময় আছে বাবা, রান্নাও তাই, জীবনও তাই। তাড়াহুড়ো করলে কিছুই ঠিক মতো হয় না। আরে সৌম, এটা কি হচ্ছে রে বাবা? গাছের ওপরে বসে রান্না করছিস নাকি? আমি তো ভাবলাম গাছে কে উঠেছে, কাছে এসে দেখি তোরা চুলা বসিয়ে রান্না শুরু করে দিয়েছিস যে। এ যে দেখি মেঘের রান্নাঘর, বৃষ্টির জলের ওপরে ভাসছে রান্নাঘর। গৌরী পিসি, আজকে দাদুর সঙ্গে মিলে চিকেন রান্না হচ্ছে। দাদু শিখিয়েছেন বন্যার সময় উঁচু জায়গায় চুলা বানানোর কৌশল। শহর থেকে এসে এই অভিজ্ঞতাই পাচ্ছি।
এটা তো দারুণ ব্যাপার। শহরে বন্ধুদের বললে কেউ বিশ্বাসই করবে না যে আমি গাছের ডালে বসে চিকেন রেঁধেছি। সৌম, শহর থেকে এসে এখন বাবুর্চি হয়েছিস নাকি নাকি দাদুর সঙ্গে ঘর সংসারে ট্রেনিং নিচ্ছিস? বিয়ের পরে শ্বশুর বাড়িতে রান্না করে দেখাবি বুঝি? বউ তো খুশি হবে, বর নিজে রান্না করে খাওয়াচ্ছে। তবে শ্বশুর বাড়িতে গাছের ডালে রান্না করিস না যেন, তাহলে আর বাড়িতে ঢুকতে দেবে না। পিসি, তুমিও না আজকে দাদুর সহকারী, কালকে গ্রামের প্রধান বাবুর্চি। দেখো, চিকেনের গন্ধ আসতে শুরু করলে তুমিও থাকবে খেতে, তখন আর ঠাট্টা করবে না। আর বিয়ের কথা তুমি তুলো না, মা শুনলে আবার পাত্রী খোঁজা শুরু করবেন। আরে থাকবো তো বটেই, চিকেনের গন্ধে তো আমি ওই পাড় থেকে ছুটে এসেছি। বৃষ্টিতে ভিজতে ভিজতে এলাম, তার মানেই বুঝে নে কতখানি লোভ লেগেছে। তোর দাদুর হাতে রান্না তো এমনিতেই অসাধারণ, তার উপরে গাছের ডালে রান্না, এটা তো ইতিহাস হয়ে যাবে গ্রামে। গৌরী, তুই এত কথা না বলে একটু পেঁয়াজটা কেটে দে তো, রান্নায় হাত লাগা। শুধু মুখে হাত লাগালে তো হবে না। ঠিক আছে, আসছি। পেঁয়াজ কাটবো, চোখ দিয়ে জল পড়বে, সেটাও বন্যার পানিতে মিশে যাবে। সৌম, তুই জানিস 1978 সালে এই গ্রামে যে বন্যা হয়েছিল সেটা আমি কোনোদিনও ভুলবো না। তখন আমার বয়স 30-এর কাছাকাছি। তো ঠাকুমা সদ্য এ বাড়িতে এসেছেন। বন্যার জল এত উঁচুতে উঠেছিল যে বাড়ির উঠান তো দূরের কথা, ঘরের মেঝেতেও জল ঢুকে গিয়েছিল। সেই দিনগুলো মনে পড়লে এখনো গায়ে কাঁটা দেয়। তারপর কি হলো দাদু? কিভাবে সামলালে? ঠাকুমা তো নতুন এসেছেন, ওনার তো অনেক ভয় লেগেছিল নিশ্চয়ই। তো ঠাকুমা তখন খুব ভয় পেয়েছিলেন। উনি তো শহরের মেয়ে ছিলেন, বন্যা চোখে দেখেননি আগে কখনো। কিন্তু আমি ওনাকে বললাম, ভয় পেও না, আমি আছি। তখন এই কাঁঠাল গাছটাই আমাদের আশ্রয় হয়েছিল। সেই থেকে এই গাছটাকে উনি খুব ভালোবাসতেন, প্রতিদিন গাছের গোড়ায় জল দিতেন। দাদু, তোমাদের সেই সময়ের কষ্ট আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু তোমরা কি দারুণ সাহসী ছিলে, একটুও হাল ছাড়োনি, লড়ে গেছো। সাহস না বাবা, বাধ্য হয়েছিলাম। কিন্তু সে কষ্টের মধ্যেও আমরা হাসতাম, গান গাইতাম। তো ঠাকুমা বলতেন, জল আসুক যত খুশি, আমাদের ভালোবাসা তো ভেসে যাবে না। আজকে তুই এখানে আছিস, সেই গাছের নিচে রান্না করছিস, সেটা ভেবেই আমার চোখে জল আসছে। তো ঠাকুমা বেঁচে থাকলে কত খুশি হতেন। উনি বলতেন, সৌমটা বড় হলেও কেই গাছের গল্প বলবে। দাদু, ঠাকুমা নেই, কিন্তু ঠাকুমার গাছটা তো আছে, ঠাকুমার স্মৃতিটা তো আছে। ঠিক বলেছিস বাবা, এই গাছটা তো ঠাকুমার স্মৃতি বহন করে চলেছে। যতদিনে গাছ আছে ততদিন তো ঠাকুমাও আছেন এ বাড়িতে। সৌম, ওই যে চিকেনের গন্ধটা এখান থেকেও পাচ্ছি, কি দারুণ সুবাস। এত সুন্দর গন্ধে তো ক্ষুধা দ্বিগুণ হয়ে গেল রে। সকাল থেকে কিচ্ছু ঠিক মতো খাইনি, এখন পেটে যেন ছুঁচোয় ডাকছে। এই গন্ধটা ঠিক তোর ঠাকুমার রান্নার মতো আসছে, একই রকম মশলার ঘ্রাণ, মনে হচ্ছে ঠাকুমাই রাঁধছেন। মা, আর একটু অপেক্ষা করো, চিকেনটা প্রায় হয়ে এসেছে। দাদু বলেছেন আরও 10 মিনিট ডিমে আছে রাখতে, তাহলে মাংস হাড় থেকে আলগা হয়ে যাবে, ঝোলটাও ঘন হবে। দাদুর কথা মতো সব করছি, দেখো কেমন হয়। দাদু বলছেন ঠাকুমার রেসিপি ফলো করেছেন, তাই গন্ধটাও একই রকম আসছে। তোর দাদু তো রান্নায় ওস্তাদ, ছোটবেলায় তোর বাবাকেও রান্না শিখিয়েছিলেন। তোর বাবা বলতেন, দাদুর হাতে চিকেন কারি একবার খেলে রেস্টুরেন্টের খাবার আর মুখে রোচে না। আজ তুইও সেই রান্না শিখছিস, ভাবতেই ভালো লাগছে। তোর বাবা থাকলে আজ কত খুশিই না হতেন। ছেলে আর বাবা একসঙ্গে রান্না করছে দেখলে চোখ ভিজে যেত ওনার। মা, আমি চাই তোমরা সবাই মিলে আজকে একসঙ্গে বসে খাও। দাদু, তুমি, আমি, শিবু কাকা, গৌরী পিসি সবাই বৃষ্টির দিনে গাছের নিচে বসে চিকেন খাওয়া, এটা তো জীবনে বারবার হয় না। এই মুহূর্তটা ধরে রাখতে চাই মা। সে তো হবেই,
গৌরী দিদি তো আগে থেকেই ঘোরাঘুরি করছেন চিকেনের গন্ধ পেয়ে। শিবুও আসবে নিশ্চয়, ওকে না খাওয়ালে কি ছাড়বে? ও তো আগে থেকেই বলে রেখেছে একটুখানি ঝোল যেন রাখি ওর জন্য। আচ্ছা, ভাতটা আমি এদিকে ম্যানেজ করি, তোরা চিকেনটা সামলা। গৌরী দিদি বললেন ওনার ঘরে চুলা জ্বলছে, ওখানে ভাত চড়িয়ে দেবেন। আরে আরে, এত জোরে নাড়ছিস কেন? দেখ ঝোল পড়ে গেল বাইরে। একটু ধীরে কাজ করলেই তো হতো। তুই সব সময় তাড়াহুড়ো করিস, শহরের অভ্যেস, সব কিছু দ্রুত করতে হবে। রান্না তো আর দৌড় প্রতিযোগিতা নয়, আস্তে আস্তে নাড়বি, হাতা দিয়ে আলতো করে। এমন ঝাঁকিয়ে নাড়লে কি হয়? মা, আমি ইচ্ছে করে করিনি তো, হাতটা একটু পিছলে গেছে। এত বকো কেন? আমি তো চেষ্টা করছি ঠিক মতো করতে। বকছি না, বলছি তুই যদি আস্তে আস্তে নাড়তিস তাহলে ঝোলটা পড়তো না। এখন ঝোল কমে গেল, এমনিতেই চিকেন কম ছিল, তার উপর ঝোল পড়ে গেলে কি দিয়ে ভাত মাখবো? এত কষ্ট করে রান্না করলাম, শুকনো কাঠ জোগাড় করলাম, গাছে উঠে চুলা বানালাম, আর তুই ঝোল ফেলে দিচ্ছিস? বন্যায় সব কিছু কঠিন হয়ে যায় বাবা, একটু সাবধানে করলে কি ক্ষতি হতো? মা, আমি দুঃখিত, সত্যি ভুল হয়ে গেছে। কিন্তু তুমি এত রাগ করো না, আমি তো শিখছি, ভুল হতেই পারে। তুমি নিজেও তো বলো যে ভুল থেকেই মানুষ শেখে। আগামীকাল থেকে আরও সাবধানে কাজ করব। আজকে তো প্রথম দিন। শেখ শেখ, তবে শেখার সময় একটু সাবধানে শেখ। ঝোলটা যা আছে তাই দিয়ে চালাতে হবে এখন। আর বেশি নাড়িস না, ঢাকনা দিয়ে রাখ, আঁচ কমিয়ে দে, এবার যেন আর কিছু না পড়ে। কিরে, মুখটা এত ভার কেন? তোর মা কিছু বলেছে? দাদু, একটু ঝোল পড়ে গেছিল, মা বকা দিল। আমি তো ইচ্ছে করে করিনি বলো, কিন্তু মা এমনভাবে বললেন যেন আমি কোনো বিরাট অন্যায় করে ফেলেছি। সামনে সবাই ছিল, শিবু কাকা, গৌরী পিসি, সবাই শুনেছে। খারাপ লাগছে আমার। দেখ বাবা, তোর মা ভুল বলেনি। ঝোল পড়ে যাওয়াটা সত্যি অসাবধানতা ছিল, কিন্তু এটা নিয়ে এত মন খারাপ করবার কিছু নেই। সংসারে যেমন ধৈর্য দরকার, রান্নাতেও তেমন ধৈর্য লাগে। ভুল করলে মানুষ আরো ভালো শেখে। কিন্তু দাদু, সামনে সবাই ছিল, আমার খারাপ লেগেছে। এটা তো পরিবার বাবা, পরিবারে বকাঝকা হবে, ভুল ভ্রান্তি হবে, আবার মিলেমিশেও যাবে। এটাই তো সংসারের সৌন্দর্য। দাদু, তোমার কথা শুনে আমার মন অনেক হালকা হয়ে গেল। তুমি ঠিকই বলেছ, ভুল থেকেই শেখা, আর পরিবারে এসব হওয়াটাই স্বাভাবিক। আমি বোকার মতো মন খারাপ করে বসেছিলাম। বোকা না, তুই ছেলে মানুষ। এবার যা, তোর মায়ের কাছে যা, একটু ভালো করে কথা বল। মায়ের মন নরম, সে তোকে কখনো রাগ করে রাখবে না। মা তো মাই হয় বাবা। মা, আমাকে ক্ষমা করো, আমি সত্যিই তাড়াহুড়ো করে ফেলেছিলাম। তুমি যা বলেছ সেটা ঠিকই বলেছ, আমার আরও সাবধানে কাজ করা উচিত ছিল। আসলে শহরে থেকে থেকে সবকিছু দ্রুত করবার অভ্যেস হয়ে গেছে, কিন্তু রান্নায় যে ধৈর্য লাগে সেটা আজ বুঝলাম। আরে বোকা ছেলে, রাগ করে তো বলিনি, তুই আমার ছেলে, তোকে বকবো না তো আর কাকে বকবো বল? তুই শিখছিস, এটাই তো সবচেয়ে বড় কথা। আমিও হয়তো একটু বেশি কড়া করে বলে ফেলেছি, ও তুই কিছু মনে করিস না। না মা, আমি কিচ্ছু মনে করিনি। তুমি আমার মা, তোমার বকুনিও তো ভালোবাসা। দাদু বললেন মায়ের বকুনির মধ্যে যে মায়া থাকে সেটা অন্য কোথাও পাওয়া যায় না। আমি সেটা বুঝতে পেরেছি। আরে মালতী, ছেলেটা তো দারুণ কাজ করছে। শহরের ছেলে গ্রামে এসে গাছের ডালে চুলা বানিয়ে চিকেন রান্না করছে, এটাই তো প্রশংসার যোগ্য। কটা ছেলে এটা পারবে বলো? আর আমিও একটু বেশি ঠাট্টা করে ফেলেছিলাম আগে। সৌম্য, তুই আমায় ক্ষমা করে দিস বাবা, আমার মুখে লাগাম নেই, যা মনে আসে বলে ফেলি। পিসি, তোমাকে আমি কখনো কিছু মনে করি? তুমি তো আমাদের পরিবারেরই মানুষ, তোমার ঠাট্টা না থাকলে তো মজা নেই। ঠিক আছে, এবার চল, রান্না শেষ হচ্ছে, সবাই মিলে বসে খাবো। আজকের দিনটা মনে থাকবে অনেক দিন। সৌম্য ভাই, তোমার হাতের চিকেন তো দারুণ হয়েছে রে। ঝোলটা কি ঘন আর মশলাদার, ভাতের সঙ্গে মেখে খেতে একদম জমে গেছে। আমি তো ভাবিনি এত ভালো হবে। হরিদা,
তোমার নাতি তো তোমাকেও ছাড়িয়ে যাবে একদিন রান্নায়। সব কৃতিত্ব দাদুর। দাদু না শেখালে আমি কিছুই পারতাম না। আর তুমি না থাকলে তো চুলাই বানানো হতো না। তুমি তো দাদু, মা, গৌরী পিসি সবাই মিলে এটা করেছি। এটা কারোর পক্ষে হতো না। সৌম, আমি বলছি তুই যখন বিয়ে করবি তখন এই গাছের ডালে রান্না করেই বউকে খাওয়াবি। বউ তো পাগল হয়ে যাবে রে। কে না চায় এমন রান্না করতে পারে এমন বর। তুমি আবার শুরু করেছো? ছেলেটাকে একটু শান্তিতে খেতে দাও। বিয়ের কথা পরে হবে, আগে চাকরিটা হোক। মালতী ঠিক বলেছে, তবে গৌরীর কথাও একদম ফেলে দেওয়ার মতো নয় কিন্তু। দাদু, তুমিও পিসির দলে? আচ্ছা থাক, এসব কথা পরে হবে। এখন শুধু এই মুহূর্তটা উপভোগ করতে চাই। দাদু, আজকের এই চিকেনের স্বাদ আমি সারা জীবন মনে রাখব। এই বৃষ্টির শব্দ, এই গাছের নিচে বসা, তোমার পাশে থাকা মায়ের বকুনি, গৌরী পিসির ঠাট্টা, শিবু কাকার সাহায্য, সব মিলিয়ে আজকের দিনটা একটা গল্পের মতো। সৌম, জীবনে অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে। বন্যার পানি অনেক কিছু ভাসিয়ে নিতে পারে, ফসল ভাসিয়ে নিতে পারে, ঘরবাড়ি ভাসিয়ে নিতে পারে, কিন্তু পরিবারের ভালোবাসা আর একসঙ্গে কাটানো সময় কখনো ভাসিয়ে নিতে পারে না। এই মুহূর্তগুলোই জীবনের আসল সম্পদ। পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার যে সুখ, সেটা কখনো কিছুর সঙ্গে তুলনা হয় না। দাদু, তোমার কাছে আসলে অনেক কিছু শেখবার আছে। শুধু রান্না নয়, জীবনের অনেক পাঠ তুমি আমাকে শেখাচ্ছ। আমি চাই প্রতি বর্ষায় গ্রামে আসতে, তোমার সঙ্গে সময় কাটাতে, তোমার কাছ থেকে শিখতে। শহরের ব্যস্ততায় আমরা ভুলে যাই এসব সরল সুন্দর মুহূর্তগুলো কত দামি। আজকের পর থেকে ভুলবো না। সৌমু ভাই, তোমার দাদু আমাদেরও অনেক কিছু শিখিয়েছেন। এই গ্রামে যত বিপদ এসেছে হরিদাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজকের এই রান্নাটাও তো ওনারই বুদ্ধি। উনি না থাকলে আমরা সবাই আজ ক্ষুধার্ত বসে থাকতাম। আমি তো আছি বাবা, যতদিন শরীরে জোর আছে ততদিন তোকে রান্না শেখাবো, জীবন শেখাবো। আর এই কাঁঠাল গাছটাও আছে, এই গাছ তোর পর দাদুর আমলের। বন্যায় বারবার এই গাছই আমাদের আশ্রয় দিয়েছে, আজও দিল। এই গাছটাকে ভালোবাসিস, গ্রামটাকে ভালোবাসিস। শহরে থাক, চাকরি কর, কিন্তু শেকড়টা যেন এখানেই থাকে। এই মাটি তোর, এই জল তোর, এই গাছ তোর, এগুলো এখনো কখনো ভুলিস না। কখনো ভুলবো না দাদু, কথা দিলাম। আচ্ছা, এবার খাওয়া দাওয়া শেষ করো সবাই, রাত হয়ে আসছে। আর সৌম, কাল সকালে উঠে গাছের ওপরে সব গুছিয়ে রাখবি। চুলা, হাঁড়ি, পাতিল সব ঠিক মতো নামাতে হবে। মালতী, আজকের রাতটা কিন্তু দারুণ ঘুম হবে সবার। পেট ভরে খেয়েছি, মন ভরে হেসেছি, এর চেয়ে ভালো আর কি চাই জীবনে। ঠিক বলেছিস গৌরী, পেট ভরা, মন ভরা, জীবনে এটুকু তো চাওয়া, বাকি সব বাড়তি।